বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে গগনপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ কাসমা পারভিন, গগনপুর উচ্চ বিদ্যালয়, কর্তৃতলা, নওগাঁ। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে বিশ্ব এক কঠিন পরিস্থিতির সম্মুখীন, আর এই কঠিন পরিস্থিতি আমাদের নিজেদেরকে মোকাবেলা করতে হবে। এজন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে সপ্তম অধ্যায়ে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পার্ট 1 সরকারের শ্রেণী বিভাগ এবং পার্ট 2 বাংলাদেশের সরকার গঠন। তো শিক্ষার্থী বন্ধুরা, সরকারের শ্রেণী বিভাগ আলোচনার পূর্বে আমাদের প্রথমেই জানতে হবে সরকার কি। তো সরকার কি জানার আগে আরেকটা কথা আমাদের জানতে হবে রাষ্ট্র কি। তাহলে আমরা রাষ্ট্র সম্পর্কে একটু ধারণা লাভ করি। রাষ্ট্র একটি হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। সাধারণত আমরা যে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করি তাকেই বলা হয় রাষ্ট্র। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদি তোমরা চাও তাহলে তোমরা এটা যে সব প্রশ্নগুলো আমি বলবো তোমরা খাতায় সুবিধার্থে টুকে নিতে পারো, পরবর্তীতে তোমাদের সহজ হবে। তো রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সব মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলে প্রায় 200টি রাষ্ট্র রয়েছে। প্রতিটি রাষ্ট্রে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়াও রাষ্ট্র পরিচালনার জন্য আরও রয়েছে সরকার ও সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র ও সরকার এ দুটি সমার্থক হিসেবে ব্যবহার হলেও এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান, আর সরকার হলো একটি অস্থায়ী এবং পরিবর্তনশীল প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি সার্বভৌম ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো রাষ্ট্র সম্পর্কে আরেকটি বলি, সরকার হলো রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে একটি উপাদান। সরকার গঠনের রাষ্ট্র গঠনের একটি উপাদান হলো সরকার। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রে রয়েছে নিজস্ব সরকার ব্যবস্থা। প্রতিটি সরকারের ধরন বিভিন্ন ধরনের হতে পারে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি রাষ্ট্রের রয়েছে বা প্রতিটি সরকারের রয়েছে নিজস্ব অঙ্গ। এগুলোর মাধ্যমে সরকার নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। আমরা রাষ্ট্র সম্পর্কে আরেকটু ধারণা নিতে পিছন ফিরে যাব। বাংলাদেশ সম্পর্কে আরেকটু জানি যে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে। স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। তাহলে এখন আমরা জানবো সরকার কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলছি রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদান বলছি। এই 4টি মৌলিক উপাদানের মধ্যে একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন হলো সরকারের ধরন কি একই রকম? না। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব সরকারের ধরন একরকম নয়। যখন থেকে রাষ্ট্র শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। এখন আমরা নিচের ছকের মাধ্যমে এই সরকারের শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জানব সরকারকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো গণতন্ত্র, অপরটি হলো একনায়কতন্ত্র। তাহলে এখন আমরা গণতন্ত্র বলতে
আমরা কি বুঝি? এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে সরকার প্রধানত কয় প্রকার? তাহলে সরকার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে একনায়কতন্ত্র। এখন আমরা জানবো গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? যে সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে না থাকে এবং জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ তাদের পছন্দে রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। বিশ্বের অধিকাংশ দেশেই এ ধরনের সরকার ব্যবস্থা চালু হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি বুঝতে পারছি? অবশ্যই। এরপরে আমরা আসবো একনায়কতন্ত্র। এটা গণতন্ত্রের বিপরীত। একনায়কতন্ত্র আমরা বলতে কি বুঝি? যে এক ব্যক্তির বা এক দলের শাসন, এতে জনগণের মতামতের কোনো স্বীকৃতি বা প্রাধান্য দেওয়া হয় না। এখানে এক নায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়। এরপর আমরা আসবো রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তিতে সরকার কারো দুটি ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তিতে সরকার কারো দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো রাজতন্ত্র, অপরটি হলো প্রজাতন্ত্র। এখন আমরা জানবো যে রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারী সূত্রে ক্ষমতা লাভ করে তাকেই বলা হয় রাজতন্ত্র সরকার। অর্থাৎ বংশ পরম্পরায় যদি বাবা রাজা হয়, পরবর্তীতে তার ছেলে বা মেয়ে রাজা বা রানী। বর্তমানে দুই একটি ব্যতিক্রম ছাড়া এই ধরনের সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। তবে আমরা সৌদি আরবের দিকে তাকালে এ ধরনের সরকার ব্যবস্থা লক্ষ্য করতে পারব। কিন্তু বিশ্বের অনেক রাষ্ট্রেই অতীত ঐতিহ্য ধরে রাখতে এখনো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন গ্রেট ব্রিটেন। আচ্ছা, তাহলে রাজতন্ত্র বলতে আমরা কি বলতে পারি সেটা বুঝে গেছি। এরপরে আমরা জানবো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি? আচ্ছা, জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই আমরা বলবো প্রজাতান্ত্রিক সরকার। এখানে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। এ ধরনের সরকার ব্যবস্থাকে জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। এরপর আমরা আসবো ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তিতে সরকারকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তিতে সরকারকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো এককেন্দ্রিক, অপরটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি? যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে সকল ক্ষমতা হাতে থাকে তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার। এখানে প্রশাসনিক বিভাগগুলো তাদের কাজের জন্য বা তাদের কর্মকাণ্ডের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। এরপর আমরা আসবো যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি? যুক্তরাষ্ট্রীয় সরকার সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে বা ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, আয়তনে বড় দেশগুলোতে একটি মাত্র কেন্দ্র থেকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথায় ধরা যাক, যে আয়তনে বড় দেশগুলোতে একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় না বিধায় এখানে কতগুলো প্রদেশ বা অঞ্চল বিভক্ত করে শাসন কার্য হস্তান্তর করা হয়, যাতে দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা আসবো আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সংসদীয় সরকার, অপরটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এখন প্রশ্ন হলো, সংসদীয় সরকার বলতে আমরা কি বুঝি? যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কর্মকাণ্ডের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি বুঝতে পারছি নিশ্চয়। এরপর আমরা আসবো রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কর্মকাণ্ডের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে বা নির্ভরশীল থাকে তাকেই বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরকারের শ্রেণীবিভাগের যে ডেফিনেশনগুলো আমি বললাম মোটামুটি তোমরা
অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব পার্ট 2, বাংলাদেশের সরকার পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছকের আলোকে এই বাংলাদেশের সরকার পদ্ধতিও আলোচনা করতে পারব। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এতে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান এবং জনগণই সর্বাধিক ক্ষমতার অধিকারী। এর একটি মাত্র কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, এর কোনো প্রদেশ নেই। এখানে সংসদীয় সরকার তথা মন্ত্রী পরিষদ তথা রাষ্ট্রপতি তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছকের মধ্যে যদি আমরা বলি তাহলে বলতে পারবো যে বাংলাদেশের সরকার পদ্ধতি গণতন্ত্র, কারণ এখানে জনগণের ভোটায় সরকারকে নির্বাচিত করা হয় এবং নির্বাচিত প্রতিনিধিরাই তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে থাকে। তারপরে আমরা আসবো এই গেল গণতন্ত্র। এরপরে আসবো প্রজাতন্ত্র। হ্যাঁ, বাংলাদেশের সরকার পদ্ধতি প্রজাতান্ত্রিক বা প্রজাতন্ত্র। এখানে জনগণের ভোটেই সরকার নির্বাচিত হয়ে থাকে। এরপরে আসবো এককেন্দ্রিক। বাংলাদেশ সরকার ব্যবস্থা এককেন্দ্রিক, কারণ একটি মাত্র কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, এর কোনো প্রদেশ নেই। এরপরে আসবো সংসদীয় সরকার। তো নাম্বারে সংসদীয় সরকার। তাহলে সংসদীয় সরকার যে শাসন বিভাগ, যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কর্মকাণ্ডের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাকে বলা হয় সংসদীয় সরকার। এতে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। নিয়মতান্ত্রিকভাবে এখানে একজন রাষ্ট্রপ্রধান থাকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই গেল আমাদের সরকার, বাংলাদেশ সরকার পদ্ধতি। বাংলাদেশ সরকার পদ্ধতি তাহলে কি? গণতন্ত্র, গণপ্রজাতন্ত্রী, এককেন্দ্রিক, সংসদীয় সরকার ব্যবস্থা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যা আলোচনা করা হলো নিশ্চয়ই তোমরা খাতায় তা লিখে নিয়েছো আমি আশা করব। আর তোমাদের জন্য যা বলার সেটা হচ্ছে এই পুরা উদ্দীপকটাই তোমরা একটি উদ্দীপক হিসাবে পেতে পারো। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে। তবে যদি আমরা প্রয়োগের উচ্চতর দক্ষতা বলি তাহলে বলা যায় যেভাবে আসতে পারে, উদ্দীপকের আলোকে বাংলাদেশের সরকার ব্যবস্থা আলোচনা করো। আর ঘ নাম্বার অর্থাৎ 4 নম্বর মার্কের প্রশ্ন যেটা আছে সেটা বলতে পারি এভাবে যে গণতান্ত্রিক, উদ্দীপকের আলোকে গণতান্ত্রিক সরকার এবং একনায়কতান্ত্রিক সরকারের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় আমি এতক্ষণ যে আলোচনা করলাম ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।